পারেন। না, এখন যেতে ইচ্ছে করছে না। আপনি এত লেট করলেন কেন? কই মাত্র 12টা বাজে। এতক্ষণ আমি একা একা বসে আছি, আর আমাকে না বলে কেন চলে গেলেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডিস্টার্ব করিনি। আপনি ডিস্টার্ব করতেও পারেন বুঝি? জানা ছিল না। কে জেনতো আজকে? জানি না। বলি তাহলে খাইয়ে দিবেন নাকি? এত শখ আমার হয়নি। না খেলে আপনার সমস্যা আমার কি? থাক, জিজ্ঞাসা তো করেছেন, এটাই অনেক। আচ্ছা আপনি থাকুন, আমি ফ্রেশ হয়ে নেই। কি ব্যাপার? আপসেট লাগছে কেন? মুড অফ কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলুন। বললাম না কিছু না, খালি প্রশ্ন করেন। রেগে যাচ্ছেন কেন? আমি রাগার মতো কি বললাম? আমি রুমে যাচ্ছি। রাফি রুমে চলে আসলো। লামিয়া মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। গন্ডার একটা। ভালোভাবে জানতে চাইলাম, না বলে মুখের উপর কথা শুনিয়ে চলে গেল। তোকে তো করলার স্যুপ খাওয়ানো উচিত। রাফির বাচ্চা, আমাকে রাগ দেখানো, তাই না? দেখাচ্ছি। লামিয়া হন হন করে রাফির রুমে ঢুকে গেল। লামিয়া রাফিকে দেখেই একটা চিৎকার দিয়ে উঠল। রাফি আচমকা এমন চিৎকার শুনে পিছনে ঘুরে তাকালো। দেখলো লামিয়া মুখ ঢেকে আছে হাত দিয়ে। রাফি নিজেও কিছুটা লজ্জা পেল। মেয়েটা যে কি করে না, হুট করে রুমে আসার কি দরকার? নক করে আসলেও তো পারে। রাফি জলদি করে একটা টি শার্ট পরে নিল। তারপর লামিয়াকে বলল, আপনি এখানে কেন? কথা না বলে আগে কিছু গায়ে দিন। দিছি। ইস, আপনার লজ্জা করে না? এভাবে কেউ চেঞ্জ করে? লজ্জা আমার না, আপনার করা উচিত। আর নক করে আসলে কি হতো? সে আমি কি জানি নাকি আপনি এখানে এসব শুরু করে দিচ্ছেন? যাই হোক, কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, বলার জন্যই তো আসছি। আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কি বলতে চাইছেন বলেন তো? বলবো না। আপনাকে কেন বলবো? আপনি একবার বলছেন বলবেন, আবার বলছেন বলবেন না, আমি পাগল হয়ে যাব। আপনি অলরেডি পাগল আছেন, গাধা একটা। লামিয়া কথাগুলো বলে যেই চলে যেতে যাবে, অমনি রাফি লামিয়ার হাত চেপে ধরলো। লামিয়া নিজেকে সামলাতে না পেরে সোজা রাফিকে জড়িয়ে ধরলো। লামিয়া রাফির বুকে এসে পড়ে গেল। রাফি অবাক হয়ে গেল। কি হলো এটা? এখন লামিয়া কি ভাবছে? এমনটা না হলেও পারতো। তবে মেয়েদের স্পর্শ এতটা সফট হয় আজকে জানলাম। যেন কোনো নরম গদি আমাকে জড়িয়ে ধরে আছে। কেমন পুরো শরীরে এক উষ্ণতা কাজ করছে। কি এক অদ্ভুত ফিলিংস। লামিয়া মনে মনে ভাবছে, কিভাবে তাকিয়ে আছে দেখো, একটু লজ্জাও করছে না। ইস, আমি তো লজ্জায় শেষ। এভাবে কোনো ছেলের সাথে কোনো ছেলের বুকে নিজেকে আবিষ্কার করা বড়ই লজ্জার ব্যাপার। গাধাটা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি দেখছে এভাবে? ছেলেরা নাকি মেয়েদের সৌন্দর্যের মায়ায় হারিয়ে যায় অনেক সময়। রাফিও কি তাই হয়েছে? লামিয়া নিজেকে সামলে নিয়ে হালকা একটা কাশি দিয়ে বলল, দেখা হলে ছাড়ুন, আর কতক্ষণ এভাবে ধরে রাখবেন? সরি। যা হবার তা তো হয়ে গেছে, সরি বলে লাভ কি এখন? সত্যি আমি এটা চাইনি, এটা তো হঠাৎ করে ঘটে গেছে। সরি। কি চেয়েছেন আর কি চাননি সেটা আমি কিভাবে বলবো? একা বাসায় এভাবে একা একটা মেয়েকে একা পেয়ে কি করবেন সেটা তো আপনার মনেই আছে, আমি তো জানি না। রাফি কথাটা শুনে লামিয়াকে ছেড়ে দিল। মাথা নিচু করে বলল, দেখুন আমি মোটেই তেমন ছেলে না যেমনটা আপনি ভাবছেন। আমি শুধু আপনাকে আটকানোর চেষ্টা করতে চেয়েছিলাম, আর তেমন কোনো ইন্টেনশন ছিল না। সেটা আমি কিভাবে বলবো? আমি তো আপনাকে মাত্র চিনলাম, তাই না? আপনি চাইলে আমাকে একটা থাপ্পড় মারতে পারেন, যদি আপনার তেমন মনে হয়। কথাটা শুনে লামিয়া একটু ইতস্তত বোধ করলো। রাফির দিকে ভালো করে তাকিয়ে দেখলো রাফি অনেকটা লজ্জা পেয়েছে মনে হয়। সাথে হয়তো সম্মানেও লেগেছে অনেকটা। আমি তো মজা করছিলাম, ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছে কেন গাতাটা? লামিয়া কিছু না বলেই সোজা রুমে চলে গেল। রাফি ওভাবেই দাঁড়িয়ে আছে। লামিয়া চলে গেলে রাফি মাথা তুলে তাকালো। নিজের প্রতি কেমন ঘৃণা লাগছে। এভাবে মেয়েটার সামনে নিজেকে ছোট না করলেই পারতাম। যেখানে কখনো কোনো মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কিছু চিন্তাও করিনি, সেখানে আজ এই মেয়েটা অপবাদ দিয়ে গেল। কি জন্য যে আটকাতে গেলাম? মেয়েটার চোখে চোখ রাখার মতো সাহসটুকু এখন হারিয়ে ফেললাম। রাফি আস্তে করে খাটে বসে পড়ল। লামিয়া খাটে বসে মনে মনে হেসে চলেছে। একদম ঠিক হয়েছে, আমাকে কথা শোনানো, তাই না? এখন দেখো কেমন লাগে। নিজে খালি আমার সাথে রাগ দেখানো, তাই না? বেশি তো কথা শুনিয়ে। এখন একদম ঠিক হয়েছে। তবে গাধাটা কেমন যেন একটু বেশি মন খারাপ করেছে মনে হয়।
ইস, তখন কেমন জানি লাগছিল মনের ভিতরে। ওভাবে ওই পরিস্থিতিতে যে কোনো মেয়েই নিজেকে আটকে রাখতে পারবে না। যদি মানুষটা মনের মানুষ হয় তাহলে তো কথাই নেই। ইচ্ছে করছিল রোমান্টিক কিছু কথা বলতে, কিন্তু গাধাটাকে একটু রাগিয়ে দিতে মন চাইলো। এখন রাগাতে যেয়ে বেচারার মনটাই খারাপ করে দিলাম। তবে যা হয়েছে বেশ হয়েছে। রাফি রুমে বসে আছে। আজকের দিনটাই কেমন খারাপ যাচ্ছে। সকালে ওই ঘটনা, এখন আবার এই ঘটনা, সব মিলিয়ে কেমন এলোমেলো সময় চলছে। কি যে হচ্ছে আমার সাথে। রাফি একটা বড় নিঃশ্বাস ছেড়ে উঠে গেল। টিউশনি আছে আবার, সেখানেও যেতে হবে। আজকে পড়ানোর ইচ্ছে ছিল না অবশ্য, কিন্তু বাসায় থাকতেও ইচ্ছে করছে না। এর থেকে ভালো পড়িয়ে আসি। রাফি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। বাইরে যাওয়ার আগে রুমের চাবিটা নিয়ে লামিয়ার রুমের কাছে এসে দাঁড়িয়ে গেল। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। কি ভাববে আবার। লামিয়াকে বাইরে থেকেই রাফি ডাক দিল। লামিয়া রাফির ডাক শুনে দ্রুত বাইরে চলে আসলো। একটু অবাক হলো যে রুমে আসলো না কেন। রাফি রুমের চাবিটা লামিয়ার দিকে এগিয়ে দিল। লামিয়া চাবিটা নিয়ে বলল, কি করব? দিয়ে গেলাম, যদি বাইরে কোথাও যেতে চান তো যাবেন। ও আচ্ছা, আজকে আপনি নেবেন না কেন? এমনি। আচ্ছা আসি। মাথা নিচু করে কথা বলছেন কেন? আমার দিকে তাকিয়ে কথা বলতে কি ভয় পাচ্ছেন নাকি? ধরতে পারেন, কখনো কখনো মানুষ বিনা অপরাধেও দোষী হয়। আচ্ছা, আপনি নিজেকে দোষী ভাবছেন? স্বাভাবিক নয় কি? আচ্ছা বাই, দেরি হচ্ছে। লামিয়াকে কিছু বলার সময় না দিয়েই রাফি চলে গেল। লামিয়া দরজায় দাঁড়িয়ে আছে। রাফিকে দেখে একটু খারাপ লাগলো। বেশি বলে ফেলেছি কি তখন? হয়তো হবে। রুমের চাবি দিয়ে গেল। এতটুকু সময়ে আমার উপর এতটা বিশ্বাস করে বসলো, নাকি নিজেকে প্রমাণ করতে চাইছে? যাই হোক, সেটা পরে ভাবা যাবে। আপাতত এখন কি করব সেটা ভাবতে হবে। লামিয়ার আব্বু বাসায় এসে লামিয়ার আম্মুকে ডাকলো। রুম থেকে বেরিয়ে এসে লামিয়ার আম্মু বলল, কি হলো এ সময় তুমি বাসায় যে? বাসায় না এসে উপায় আছে? কি হয়েছে? কি আর হবে, তোমার আদরের মেয়ে সে তো ঝামেলার সূত্র গুনতে ওস্তাদ। আমার মেয়ে আবার কি করলো? বলো কি করেনি? আহা, হেয়ালি বাদ দিয়ে বলো তো কি হয়েছে। লামিয়া কোথায় আছে জানো? কোথায়? যাও নিজেই দেখে এসো, এই যে ঠিকানা। কি বলো, ঠিকানা পেয়েছো? তুমিও চলো। না তুমি যাও, আমি তোমার মেয়েকে যে কথা দিয়েছি, শেষে আবার পাপা পাপা বলে কান্না করতে থাকবে যে আমি ওর কথা রাখিনি। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। এই সাদিয়া, সাদিয়া, কি হলো মা? এই চল চল, বেরোতে হবে। এখন আবার কোথায় যাবে? লামিয়ার কাছে। ঠিকানা পেয়েছো? পাবো না, এখন কথা বলিস না, চল তো আগে। হ্যাঁ চলো। রাফি পড়াতে ব্যস্ত, তবে মনের ভিতর থেকে খারাপ লাগাটা যেন কিছুতেই যাচ্ছে না। নাহিদ রাফিকে দেখে বলল, স্যার, আপনার কি মন খারাপ? কেন? না, আপনাকে আজকে দেখে কেমন যেন লাগছে। আরে না, তুমি পড়ো, দেখি খাতাটা কি করেছো। স্যার, আমি এগুলো এখন সব পারি। পরের অধ্যায়টা কিছু প্রশ্ন আছে, ওগুলো একটু দেখিয়ে দিন। আচ্ছা বের করো। সামনে এসএসসি পরীক্ষা, এবার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, না হলে তোমার সাথে আমাকেও ধরে কেলাবে তোমার আব্বু। সেটা ঠিক বলেছেন স্যার। আচ্ছা দেখি কি সমস্যা। সাদিয়া আর আম্মু কিছুক্ষণ মধ্যেই ঠিকানা অনুযায়ী চলে আসলো। গাড়ি থেকে নেমে এলো দুজনে। ঠিকানাটা হাতে নিয়ে সাদিয়া বলল, চলো, 4 তলা সম্ভবত, রুমের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ চল, আগে চল তো। এখানে কার কাছে আছে সেটা দেখে আগে। ফাজিল মেয়ে একটা আমাদের চিন্তায় রেখে এখানে বসে আছে, দেখাচ্ছি আজকে। দুজনে উপরে চলে এলো। 4 তলায় এসে রুম নাম্বার মিলিয়ে নিল সাদিয়া। আম্মু এটাই। শিওর তো? হ্যাঁ এই যে দেখো। আচ্ছা কলিং বেলটা দে। লামিয়া সোফায় বসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে লামিয়ার খাওয়া থেমে গেল। এখন আবার কি আসলো? ধুর, কে আরবার আসবে? রাফি এসেছে হয়তো। রাফি ছাড়া এখানে তো আর কেউ থাকে না। তবে এত তাড়াতাড়ি চলে আসলো যে? বাবা, ভালো হয়ে গেল নাকি? নাকি আমার চিন্তায় চলে এসেছে? যাই আগে দেখি। লামিয়া দ্রুত এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে তাকাতেই লামিয়া চমকে উঠল। দরজা খুলতেই লামিয়া অবাক হয়ে গেল। সামনে বোন আর আম্মুকে দেখে লামিয়া বাচ্চাদের মতো মুখ করে হালকা একটা হাসি দিল, যেন কিছুই হয়নি। লামিয়া বলে উঠল, আপু আম্মু, তোমরা তোমরা এখানে কেন? মানে এখানে আসলে কিভাবে? এখানে আমরা উড়ে উড়ে এসেছি, আমাদের পাখা গজিয়েছে তো।
লামিয়া, তোর কি কাণ্ডজ্ঞান কিছুই নেই? দেখি ভেতরে চল। এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস? ভেতরে চল, তোকে দেখাচ্ছি মজা। ও আসো না, তোমরাই তো দাঁড়িয়ে আছো আর আমাকে বকে চলেছো। ওনারা ভিতরে এসে বাসাটা চারিদিকে দেখতে থাকলো। ওনাদের কাছে বাসাটা একদম সিম্পল টাইপের, দেখেই অবাক হয়ে গেল। যে মেয়ে আলিশান বাসায় থাকতে অভ্যস্ত, সে মেয়ে এখানে এই বাসায় কিভাবে আছে? দুজনেই অবাক হয়ে লামিয়ার দিকে তাকালো। লামিয়া বুঝতে পেরে একটা মুচকে হাসি দিল। সাদিয়া আর আমু সোফায় বসে পড়লো। লামিয়া পাশের সোফায় বসে গেল। মাথাটা নিচু করে মনে মনে ভেবে চলেছে, আম্মু কিভাবে ঠিকানা পেলো? আচমকা এখানে এভাবে চলে আসবে ভাবতেই পারিনি। এখন কি হবে? আর যদি জানতে পারে আমি একটা ছেলের সাথে এখানে একই বাসায় থাকি, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। কি করি এখন? কি বিপদে পড়লাম। আমু লামিয়াকে ডেকে বলল, লামিয়া, হুম। এখানে কার কাছে আসিস তুই? বাসায় তো কাউকেই দেখছি না। আম্মু কার কাছে থাকবো আবার? বাসায় আমি একাই থাকি। কে থাকবে আবার? লামিয়া, আমি তোর মা, তুই আমার মেয়ে। তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। সত্যি করে বল বলছি। আম্মু, ন্যাকামি না করে বল বলছি। সাদিয়া, ওকে বলতে বল, নাহলে আজকে আমার হাতে মার খাবে বললাম। আম্মু একটু শান্ত হও। লামিয়া বোন আমার, পুরোটা বল তো আমাদের। তুই এখানে কার সঙ্গে কিভাবে কি সবটা আমাদের বল। দেখেছিস যে তোকে নিয়ে বাসার সবাই কত চিন্তায় আছে। আপু, আমি বললে তোমরা রাগ করবে না তো? না, করব না, আমি আছি তো। বল আমাদের কি ঘটনা। আসলে আসলে কি? আব্বু আমাদের কিছু বলেনি, বললো আমাদের নিজে গিয়েই দেখতে। এবার বুঝতে পারছি। আব্বু তাহলে ঠিকানা দিচ্ছে। আমি মানা করেছিলাম আমাকে না খুঁজতে। আব্বু তো আমার কোনো কথাই শুনলো না। চুপ, আর একটাও কথা বলবি না। আমাদের টেনশনে রেখে উনি এখানে মজা করছে, মেরে তক্তা বানিয়ে ফেলবো। আহা আম্মু থামো না। বোন আমায় বল তো আগে। আমি এখানে রাফির সঙ্গে থাকি। কথাটা শুনে সাদিয়া আর আম্মু দুজনেই লাফিয়ে উঠলো, যেন বড় কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেলো। লামিয়া চোখের থেকে একটা আঙুল সরিয়ে দেখলো দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো রে বাবা? দুজনেই মনে হয় কথাটা শুনে পুতুল হয়ে গেছে। এদিকে রাফি টিউশনি শেষ করে রিকশায় উঠে গেছে। বাসায় আসতে ইচ্ছে করছিল না, একেবারে এখান থেকে পরে টিউশনিটাই চলে যেতে পারলে ভালো হতো। রিধি তো বাসাতেই আছে মনে হয়, কিন্তু টাইম তো দেরিতে, এত আগে গিয়েও কি হবে? বাসায় যাই, একটু ফ্রেশ হয়ে দ্রুত বেরিয়ে পড়া যাবে। লামিয়ার মুখোমুখি হতে কেমন লাগছে যেন। শুধু শুধু এভাবে ঘটনাটা ঘটে গেল যে একদম দোষী হয়ে গেলাম। হায় রে আমার জীবনটা! লামিয়া আসার পর কেমন ভেজালে পড়ছি শুধু। মেয়েটা আসলেই একটা বিপদের দরজা। একের পর এক কাহিনী লেগেই আছে। যাই, আগে বাসায় তো যাই। লামিয়ার আম্মু বিস্ময় ভরা কণ্ঠে বলল, লামিয়া, কার কথা বললি? রাফি আম্মু। রাফি মানে ছেলে? হ্যাঁ, তোমরা এমন ভাব করছো কেন? এভাবে কেন তাকিয়ে আছো? লামিয়া, তোর মাথা ঠিক আছে তো? তুই একটা ছেলের সাথে এখানে একই বাসায় থাকছিস? আম্মু, ছেলেটা অনেক ভালো, তেমন কোনো চিন্তার ব্যাপার নেই। লামিয়া, এটা অবশ্যই চিন্তার ব্যাপার। তুই কি শুরু করেছিস এগুলো? তুই আমাদের সবার আদরের, তাই বলে এসব কি করছিস তুই? তুই ভেবেছিস মিডিয়া এসব খবর পেলে কি হবে? কি আর হবে, বেশি হলে বিয়ে করে নেব। কথাটা বলতেই ঠাস আম্মু লামিয়াকে একটা থাপ্পড় মেরে দিল। সাদিয়া চমকে উঠল। এই প্রথম আম্মু লামিয়ার গায়ে হাত তুলল। লামিয়া নিজেও অবাক, ভাবতেই পারছে না যে আম্মু আমাকে মারছে। লামিয়া গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকিয়ে আছে, চোখে পানি টলটল করছে। সাদিয়া বলল, আম্মু কি করছো? শান্ত হও। স্যার, আমাকে মেয়েকে আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করেছি। মান সম্মান সব নিয়ে ছেলে খেলা শুরু করেছে। এসব ওর কাছে ছেলে খেলা মনে হয় নাকি? এখনো ছোট আছে নাকি ও? এত বড় হয়েছে তবু মিনিমাম জ্ঞানটুকু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মাথা ঠান্ডা করো, শান্ত হও। সাদিয়া উঠে গিয়ে লামিয়ার পাশে বসে পড়ল। লামিয়ার মাথা বুলাতে বুলাতে বলল, লামিয়া বোন আমার, এসব এতটাও সহজ না যতটা তুই ভাবছিস। একা একটা ছেলের সঙ্গে একই বাসায় থাকাটা কোনো মুখের কথা না। এসব লোকে জানতে পারলে আমাদের মান সম্মান নিয়ে লোকে হাসাহাসি করবে। ইন্ডাস্ট্রিতে আমাদের একটা আলাদা সম্মান আছে। আব্বুর কি অবস্থা হবে, আমাদের কি হবে, একবারও ভাবিসনি এসব? আমি কি করব? তোমরা আমার বিয়ে নিয়ে এত কথা বলছো বলেই তো বাসা থেকে চলে এসেছি। আর রাস্তায় কাউকে পেলাম না, তাই ছেলেটার সাথেই চলে এসেছি। আর ছেলেটাকে দেখে খারাপ মনে হয়নি। লামিয়া, আজকাল কে ভালো কে খারাপ এসব দেখে বিচার করা যায় না।
সবাই তোর মতো সরল মনের মানুষ না, এটা কেন বুঝতে পারছিস না? লামিয়া ছেলেটা কই? টিউশনিতে গেছে। আসবে কখন? এখনই চলে আসার কথা, হয়তো চলে আসবে। লামিয়ার আম্মু নিজের মাথাটা ধরে বলে চলেছে, কি এক বিপদে পড়লাম আমি, মেয়েকে কি শিক্ষা দিলাম আমি, এই বয়সে এসে এমন সব কাজ করে বেড়াচ্ছে। তোদের আব্বু তো মনে হয় আগে থেকেই জেনেছে। আমার তো ভয় হচ্ছে উনি কি করবে, মেরেই ফেলবে ওকে। সাদিয়া বলল, আম্মু রিল্যাক্স, এসব তো কেউ জানে না এখনই। ছেলেটার সাথে কথা বলি আগে, কাউকে বলছি নাকি আবার? না বললে মুখ বন্ধ করার জন্য টাকা দিয়ে দেওয়া যাবে, তুমি চিন্তা করো না। আমার তো টেনশনে মাথা কাজ করছে না। ফাজিল মেয়ে একটা, বুঝে শুনে কখনো কাজ করবে না। ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না ওর। এসবের মাঝেই রাফি বাসায় চলে আসলো। রিক্সা থেকে নেমে ভেতরে ঢুকলো। গেটের ভেতর ঢুকতেই দেখলো সামনে বড় কালো রঙের একটা গাড়ি। রাফি একটু অবাক হলো, এই বিল্ডিং এ এমন গাড়ি আবার কে কিনলো? দেখে তো মনে হচ্ছে 1-2 টাকার ব্যাপার না, আর এমন গাড়ি কেনাও মুখের কথা না। কি হতে পারে? যারই হোক, সে পরে দেখা যাবে, আগে বাসায় যাই। রাফি রুমের কাছে এসে কলিং বেল বাজালো। এত দেরি লাগছে কেন? লামিয়া বাসায় নেই নাকি? না, ভেতর থেকে লক করা। বাসায় তো থাকার কথা, ঘুমিয়ে পড়েছে নাকি? কি জ্বালা রে বাবা। কলিং বেলের আওয়াজ শুনে লামিয়া চমকে উঠলো। রাফি এসেছে মনে হয়, এবার তো যুদ্ধ বাঁধবে। ওহ, কি যে করি, কিছুই করা নেই। আম্মু আবার রাফিকে কিছু না বলে। আল্লাহ বাঁচিয়ে নাও আজকে। সাদিয়া বলল, আমি দেখছি। সাদিয়া গিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই রাফি কিছু বলতে যাবে, অমনি সামনে অন্য কাউকে দেখে রাফি থেমে গেল। রাফি চিনতে পারলো না কে। অচেনা মানুষকে দেখে রাফি ভাবলো হয়তো লামিয়ার পরিচিত কেউ হবে, বান্ধবী হতে পারে। একা বাসায় থাকতে না পেরে বান্ধবীকে নিয়ে আসছে হয়তো। সাদিয়া বলল, রাফি, জি, আপনি কে? ভেতরে আসো। রাফি একটু অবাক হলো, আমাকে চিনে না, তারপরেও কেমন করে যেন কথা বলছে। লামিয়াকে জিজ্ঞাসা করতে হবে কে। রাফি ভেতরে ঢুকে আরো অবাক হলো, সোফায় এক মহিলা বসে আছে। লামিয়াও সামনে বসে আছে। লামিয়া মুখে হাত রেখে আছে আর কান্না করছে, ফুপিয়ে চলেছে। রাফি বুঝতে পারলো না আসলে কি হচ্ছে। রাফি কিছু বলতে যাবে, অমনি সাদিয়া বলল, বসো এখানে। রাফি বসে পড়ল। রাফি কিছুটা অবাক হয়েই বলল, আপনাদের তো চিনলাম না। চেনার কথাও না, আমি হলাম ওই যে ওনার বড় বোন। আর ওই যে মহিলাকে দেখছো, উনি হচ্ছে আমাদের দুজনের মা। এবার বুঝেছো? রাফি এবার বুঝতে পারলো। লামিয়ার আম্মুকে সালাম দিল। লামিয়া বসে বসে ভাবছে রাফি ম্যানেজ করতে পারলে হয়, কি যে করবে এখন। রাফি বলল, সরি, আপনারা আসবেন আমাকে লামিয়া কিছু বলেনি। এখানে যে আমার বোন আছে আমাদেরও বলেনি। আমিও প্রথম থেকেই ওনাকে বলেছি যে বাসায় জানাতে, রাগ না করে বাসায় চলে যেতে। আমার কথার কোনো গুরুত্বই দেয়নি। লামিয়া এসব কথা শুনে মনে মনে রেগে গেল। গাধা একটা, সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে, নিজে একদম সাধু সাজছে। নাইজেরিয়ার ছাগল কোথাকার, ভালো সাজা হচ্ছে এখন। লামিয়ার আম্মু বলল, দেখো বাবা, আমাদের মেয়ে অনেক আদরের। এখানে এভাবে আসে আমরা আজকেই জানলাম। আসল কথা হলো আমরা অনেক টেনশনে ছিলাম। হ্যাঁ, সেটা স্বাভাবিক, আর সেটা আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি। নিজে খেতে পারে না, একা থাকতে পারে না, কোনো কিছু একা করতে পারে না। বাবা এত কিছু জেনে গেছে? আচ্ছা শোনো, আমরা ওকে নিয়ে যাচ্ছি। ও ধন্যবাদ, আমাকে বাঁচালেন। আচ্ছা বুঝতেই পারছো আমাদের অবস্থা। শোনো একটা কথা, লামিয়া যে তোমার এখানে ছিল 2 দিন, এ কথা কাউকে বলোনি তো? না আন্টি, আমি কাউকে বলিনি। কিন্তু কি? আসলে আমি তো ব্যাচেলর থাকতাম, এখানে 3 বছর থাকি। সবাই আমাকে চেনে, খুব ভালো করেই চেনে। বাসাওয়ালা আঙ্কেলের সাথে আমাদের প্রথম দিন দেখা হয়। তো লামিয়া ওনাকে বলেছিল আমরা বিয়ে করেছি, আমি জানতাম না এটা বলেছে। পরে জানতে পারি, আর সেখান থেকে বিল্ডিংয়ে কম বেশি সকলে এটাই জানে। ও মাই গড, আমার মনে হচ্ছে মেয়েটাকে মেরে ফেলি, ইডিয়েট একটা। আচ্ছা এ কথা তুমি আর কাউকে বলো না, আসলে আমাদের ঝামেলা হবে। তুমি যদি চাও আমাদের বলো তোমার কত টাকা লাগবে, যা বলবে তাই দেব। ছি ছি, কি বলছেন এসব? দেখুন, উনি আমাকে বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। এখানে টাকার কোনো কথা না, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই নিয়ম। আর লোক সমাজ এগুলোর ভয় তো থাকেই। আমি ওনাকে অনেক মানা করেছিলাম, আমার কথা শোনেইনি। যেহেতু আমাকে বললেন এসব, আমি আপনাদের কথা অবশ্যই রাখবো, সমস্যা নেই।
ধন্যবাদ। তোমাকে যেমনটা ভেবেছিলাম আসলে তুমি তেমনটা না। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সব তো মিটে গেল। আপনারা কিছু খান, কফি আনবো? না না থাক, এখন একটু তাড়া আছে, অন্য একদিন খাবো, আজকে যেতে হবে। লামিয়া রেডি হও, বসে আছো কেন এখনো? লামিয়া রুমের ভিতর চলে আসলো। এভাবে চলে যেতে হবে ভাবেনি আগে। সবকিছু ওলট পালট হয়ে গেল। কি করি এখন? যেতে তো হবেই। তবে রাফিকে রেখে কেমন জানি যেতে ইচ্ছে করছে না। কেমন কষ্ট কষ্ট ফিল হচ্ছে। নাম্বারটা দিয়ে যাই, অন্তত ফোনে যোগাযোগটা হবে যতদিন পরিস্থিতি শান্ত না হয়। লামিয়া একটা কাগজে নিজের নাম্বারটা লিখে টেবিলের উপর রেখে দিল। রাফি এখানে আসলেই নাম্বারটা পাবে। আম্মুদের সামনে দিতে তো পারবো না। লামিয়া একটু পর রেডি হয়ে চলে আসলো। রাফি সহ সবাই বাইরে বসে আছে। লামিয়াকে দেখে সাদিয়া আর ওর আম্মু উঠে দাঁড়িয়ে গেল। লামিয়া এসে রাফির দিকে তাকালো। রাফিও লামিয়াকে দেখলো। রাফিরও কেমন জানি লাগছিল। তবে ঝামেলা শেষ হলো, এটাই অনেক। তবুও কেন মনের ভিতর এমনটা হচ্ছে? লামিয়া তো চলেই যাচ্ছে, এটাই তো চেয়েছিলাম। লামিয়ার চাহনিতে কেমন জানি একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে। যাওয়ার আগে হাতের ইশারায় রুমের দিকে কিছু নিয়ে দেখালো লামিয়া। রাফি তখন বুঝে উঠতে পারলো না। অবশেষে লামিয়া চলে গেল। রাফি দরজা আটকে সোফায় এসে বসে পড়লো। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাসাটা এই দুদিনে পাল্টে গেছিল, আবার এখন পাল্টে গেছে। লামিয়া এই দুদিনে কেমন আপন আপন হয়ে গেছিল। মানুষের প্রতি এই মায়া জিনিসটা বড়ই অদ্ভুত লাগে। সময়ের ব্যবধানে অনেক অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, একটা জায়গা করে তোলে। রাফি রুমে চলে আসলো। টিউশনিতে যেতে হবে, রেদিকে পড়ানোর সময় হয়ে গেছে। রাফি ফ্রেশ হয়ে নিল। মাথায় লামিয়ার চিন্তা এখনো ঘুরপাক খাচ্ছে, তবুও বাস্তবতাকেই মেনে নিতে হবে। রাফি রেডি হয়ে বেরিয়ে পড়ল। লামিয়া মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। সাদিয়া কথা বললেও লামিয়া শুনেই যাচ্ছে, কথার উত্তর দিচ্ছে না একটাও। লামিয়ার আম্মু ওর আব্বুকে ফোন করলো। জাভেদ সাহেব ফোন ধরতেই বলল, তুমি কোথায় এখন? কেন, অফিসে? বাসায় আছো? এখন কেন? হ্যাঁ আসো তো আগে, আমি আর সাদিয়া বাসায় যাচ্ছি। তোমরা ওইখান থেকে চলে আসছো? হ্যাঁ, আর লামিয়াকে সাথে নিয়ে আসছি। এসেছে? হ্যাঁ, আসবে না আবার? থাপড়ে গেলে নকশা পাল্টে ফেলবো না? মেরেছো নাকি মেয়েটাকে? হ্যাঁ, কি করব, ধৈর্যের একটা সীমা থাকে, সেটা পার করতে করতে এত পার করেছে যে এখন শাসন না করলে একেবারে নষ্ট হয়ে যাবে। থাক, কিছু বলো না। মেয়েটা আমার এমনিতেই একটু পাগলামি করে, তুমি আর কিছু বলো না। চোখ দেখে ভয় পেলে গায়ে হাত তুলতে নেই। আচ্ছা, আমি বাসায় আসছি। হ্যাঁ আসো, আমরা প্রায় পৌঁছে গেছি। রাফি এদিকে টিউশনিতে চলে এসেছে। হৃদের আম্মু বলল, রাফি চলে এসেছো? জি আন্টি। আজকে লেট করলে যে, শরীর ঠিক আছে তো? জি আন্টি, আসলে বাসায় মেহমান আসছিল তো তো ওনাদেরকে টাইম দিতে যেয়ে লেট হয়ে গেছে। মেহমান এসেছে, তাহলে আজকে না আসলেই পারতে। কি ভাববে ওনারা? না না আন্টি, ওনারা চলে গেছে, সেই জন্য আমিও চলে আসলাম। বাসায় একা একা না থেকে ভাবলাম পড়ি আসি। একদম ভালো করেছো। আচ্ছা দেখো, রিধি সম্ভবত রুমেই আছে। আর হ্যাঁ, আজকে ডিনার করে যাবে। সেদিন তো কিছুই খেলে না, আজকে না শুনবো না কিন্তু। কিন্তু না, কোনো কিন্তু না। একটু পরই আমার বোন আসবে, আজকে অনেক কিছু রান্না করব। আজকে তোমাকে ডিনার করে যেতে হবে, বুঝলে? তখনই হৃদের আব্বুও বাসায় চলে আসলো। হাতে বাজারের ব্যাগ, অনেক কিছু বাজার করেছে। আঙ্কেল আসতেই বলে উঠল, রাফি, তোমার আন্টি একদম ঠিক বলেছে। আজকে আমাদের সঙ্গে ডিনার অবশ্যই করবে। রেডিদের মা, নাও এগুলো নাও, যা যা বলছো সব এনেছি, দেখো নাও ঠিক আছে কিনা। দেখি দাও, ঘেমে নিয়ে উঠেছো, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। রাফি, তাহলে আগের দিকে পড়িয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। আর আজকে খেলা আছে, পড়িয়ে নাও, খেলা দেখবো একসাথে বসে। যাও জলদি করো। জি আঙ্কেল। রাফি সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর মনে মনে ভাবছে, আঙ্কেল আন্টি অনেক ভালো। এখানে আসলে মনে হয় আমি আমার ফ্যামিলির সাথেই আছি, একদম নিজের বলে মনে হয় সবাইকে। রাফি একটা মুচকি হাসি দিল। এরপর রিধির রুমের কাছে এসে বাইরে থেকে নক করলো। রিধি কোনো সাড়া দিল না, আবার নক করলেও সাড়া দিল না। কি হলো, রুমে নেই নাকি? রুমেই থাকার কথা, উত্তর নিচ্ছে না যে। ঢুকে দেখবো নাকি? লামিয়ার সাথে ঘটনাটা ঘটার পর থেকে কোনো মেয়ের রুমে অথবা মেয়ের সাথে কথা বলতেও ভয় লাগে। এক ধরনের শঙ্কা তৈরি হয়ে গেছে।
রাফি মনে মনে ভাবতে ভাবতেই কিছু সময় এভাবেই চলে গেল। রাফি এখনো বাইরে দরজার সামনেই দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। এদিকে বেচারি রিধি তো ঘুমিয়ে আছে, রাফির কথা কানেই যাচ্ছে না। নিচ থেকে হঠাৎ রিধির আম্মু দেখলো রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে কেন রাফি? মেয়েটা কি দরজা লক করে রাখছে নাকি? রিধির আম্মু উপরে চলে আসলো, রাফিকে বলল, কি হয়েছে রাফি, এভাবে দাঁড়িয়েছো কেন? লামিয়া দরজা লক করে রেখেছে নাকি? না আন্টি, আসলে নক করলাম সাড়া দিচ্ছে না, তাই কি করব বুঝতে পারছি না। কথাটা শুনে রিধির আম্মু একটু অবাক হলো, পরক্ষণেই হেসে দিল। রাফি আন্টির হাসি দেখে একটু লজ্জা পেল। আন্টি বলল, রাফি, কি হয়েছে তোমার? কেন আন্টি? না, আজকে কেমন যেন লাগছে। আগে তো এমন করনি। দেখো কি করছে হয়তো। তুমি আবার নক করতে যাচ্ছ কেন? না আসলে ওই আর কি। যাও যাও, ভেতরে যাও। সত্যি তুমিও না এমন ভাব করছো যেন তুমি আজকের প্রথম আসলে। আমার তো হাসি থামতে যাচ্ছে না। যাও যাও, আমি নিচে গেলাম। আন্টি চলে গেল। রাফি দরজা খুলে ভিতরে চলে আসলো। রাফি একটু লজ্জাও পেল। আন্টি কি ভাবছে কে জানে। আসলে আগে কখনো এমনটা হয়নি। কি যে হচ্ছে আমার সাথে। রাফি ভিতরে ঢুকেই দেখলো রিধি ঘুমিয়ে আছে, বিশাল একটা টেডিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে রাফির হঠাৎ করেই লামিয়ার কথা মনে পড়ে গেল। সেই ঘুমন্ত চেহারা, সেই মায়াবী চেহারাটা ভেসে উঠলো চোখের সামনে। ধুর, কি ভাবছি। মেয়েটা দুদিন এসে এই জীবনটা এমন এলোমেলো করে দিয়ে গেছে। যখন তখন ওর চিন্তা মাথায় চলে আসে। সামনে রিধি ঘুমিয়ে আছে, ডাকবো নাকি থাকবে। একটু ভেবে রাফি রিধিকে ডাক দিল, কিন্তু রিধি উত্তর নিল না। রাফি কয়েকবার ডাকার পর রিধি সাড়া দিল। রিধি এপাশ হয়ে ঘুরতেই শরীরের কাপড়টা একটু উপরে চলে আসলো। রাফি দ্রুত নিজের মুখটা ঘুরিয়ে নিল। মাথায় আবার লামিয়া সেই কথাগুলো চলে আসলো। রাফি অপর দিকে মুখ করে রিধিকে বলল, রিধি আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি উঠে আগে ফ্রেশ হয়ে আমাকে ডাক দিও। রিধি আধো আধো চোখটা খুলে রাফির এমন কথাই একটু অবাক হলো। আজকে স্যারের কথাগুলো কেমন যেন মনে হচ্ছে। কি হলো আবার? রাফি দ্রুত রুমের বাইরে চলে আসলো। রিধি এবার নিজের দিকে খেয়াল করলো। তাকাতেই জিহুবাই কামড় দিয়ে জামাটা ঠিক করলো। তাহলে স্যার এই জন্যই এসব বলেছে? ইস, কি লজ্জার ব্যাপার। তবে দেখলে দেখুক, ভালোবাসার মানুষই তো। কিন্তু আমার ভালোবাসাটা কেন বোঝে না? একটুও বোঝে না, গাধা স্যার একটা। রিধি লজ্জায় লাল হয়ে গেছে। দ্রুত নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে আসলো। রাফি বাইরে দাঁড়িয়ে আছে। কি এক পরিস্থিতি রে বাবা। আমার জীবনটা কেমন জানি লটকে গেছে মনে হচ্ছে। জীবনের আগা মাথা পোড়া কিছুই খুঁজে পাচ্ছি না। উফ, কি এক বিপদ। আর এর আগে এমন পরিস্থিতিতে পড়িওনি। লামিয়া তো ঘুমিয়ে থাকে কি কখনো? আর থাকলেও আন্টি ডেকে দিছে, এভাবে কখনো হয়নি। সবই কপাল। রিধি এসে রাফিকে ডাক দিল। রাফি ভেতরে ঢুকে একদম চেয়ারে এসে বসে পড়লো। রিধিও এসে বসে পড়লো। মাথা নিচু করে রিধি বলল, আপনি তখন ওভাবে বললেন কেন? আর বাইরে যাওয়ার কি দরকার ছিল? রাফি কথাটা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কথাটা কোনো রকমে ঘুরিয়ে বলল, রিধি এখন তুমি ছোট নেই, বড় হয়েছো। সো আমি যতই তোমার পরিচিত হই না কেন, আমি প্রকৃত একজন ছেলে মানুষ। তাই তোমার নিজের প্রাইভেসি মেনটেন করা উচিত, সতর্ক থাকা উচিত, বুঝেছো? আমি বড় হয়েছি, এটা আপনি বলছেন? তাহলে মানছেন তো আমি বড় হয়েছি? সবসময় তো বাচ্চা বাচ্চা করেন। আচ্ছা থাক, এসব পড়া বের করো। স্যার, আপনি চাইলে প্রাইভেসিটা আপনার জন্য মাফ করে দিতে পারি, আপনি যদি রাজি থাকেন। রিধি আমি তোমার টিচার, ফাইজলামের লিমিট থাকে। এসব বাদ দাও, পড়া বের করো। আপনার ভালো লাগে না, আপনি আমাকে কখনো বোঝেনই না। স্যার হিসেবে যেটুকু বোঝার দরকার সেটুকু যথেষ্ট। রিধি, লাইফটা অনেক মিস্টেরিয়াস, সো নিজেকে শক্ত করে ধরে রাখো। কারণ জীবন এখনো শুরুই হয়নি। সামনে অনেক কিছু বাকি আছে। এইভাবে এখনই লাইফটাকে নিয়ে খেলো না, ওকে? হ্যাঁ, আপনার কথা তো আমার মাথার ওপর দিয়ে যায়, সোজা করে বলেনি না, ভালো লাগে না। রিধি, পড়া বের করো। না, পড়বো না। কেন? এমনি ভালো লাগছে না। আপনি কি জানেন মনের মানুষ মনের কথা না বুঝলে কতটা কষ্ট লাগে? রিধি, তুমি আবার কাকে মন দিয়ে বসেছো? বাসা থেকে জানে এসব? জানলে প্রচুর মার দিবে। এসব ভালো না, এসব থেকে সরে এসো। সে আমার ব্যাপার, আপনি যদি বুঝতে পারেন তাহলে। আমার তো চিন্তাই ছিল না, কিন্তু আমার যে কপাল পোড়া।
রিধি পড়া বের করো, এসব টপিক বাদ দাও। থু, ভাল লাগছে না, আজকে পড়বো না। আজকে আপনি গল্প পড়ুন। দেখো লামিয়া ভালো হচ্ছে না। লামিয়া? লামিয়া কে? স্যার, আমার নাম রিধি। লামিয়াটা কে? রাফি মাথা ধরে বসলো। ইস, মুখ ফসকে আবার লামিয়ার নাম মুখে চলে এসেছে। ওহ, এই মেয়েটা 2 দিন এসে একদম মাথায় গেঁথে গেছে। রাফি বলল, সরি, ভুল করে বলে ফেলেছি। স্যার, ভুল করে মানুষ সত্যিটাই বলে। লামিয়াটা কে? কেউ না। রিধি বইটা ঠাস করে বন্ধ করে দিল। রাগী আর করুণ দৃষ্টিতে রাফিকে বলল, আপনার প্রেমিকা? কি বলছো এসব? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। স্যার, সত্যি করে বলুন, লামিয়াটা কে? আমার টেনশন হচ্ছে। রিধি কেউ না। তোমার টেনশনে কি আছে? বাদ দাও। রাফি খেয়াল করলো রিধির চোখ লাল হয়ে গেছে, আর সেই সাথে চোখ বেয়ে পানি পড়ছে। রাফি অবাক হয়ে গেল। হঠাৎ রিধির কি হলো? এমন কি বললাম আমি যার জন্য এমনটা করছে? রাফি কিছুই বুঝতে পারলো না। রিধি মনে মনে ভীষণ ভয়ে আছে। স্যারের তো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাহলে এই লামিয়াটা কে? কেন ওর নাম নিল স্যার? কি সম্পর্ক ওর সাথে? না, মনের ভেতর অনেক প্রশ্ন একের পর এক এসেই চলেছে। সহ্য হচ্ছে না। রিধি উঠে দাঁড়িয়ে গেল। কিছু না বলেই এক দৌড়ে ছাদে চলে গেল। রাফি বসে আছে। রিধিকে কিছু বলতে যাবে, তার আগেই রিধি চলে গেছে। রাফি অবাক হয়ে বসে আছে। কি হলো কিছুই বুঝলাম না। আমি কি কোনো দোষ করে ফেলেছি? কিন্তু দোষটা কি? এদিকে লামিয়া বাসায় এসে বসে আছে। বাসার সব কাজের লোককে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন যা আলোচনা হবে তা বাইরের কান না হওয়ায় বেটার। সবাই বসে আছে সোফায়। জাভেদ সাহেব মুখ থেকে হাত সরিয়ে বলল, লামিয়া, এসব কি? আমরা কি জোর করেছিলাম তোমাকে? জাস্ট বলেছিলাম। আমি তো মনে করেছিলাম সত্যি সত্যি বিয়ে দিয়ে দিবা। দেখেছো মেয়ের কাণ্ড জ্ঞান? তারপরে 2 দিন একটা ছেলের সাথে এক বাসায় থাকবে। আহা, থামো থামো, আমি কথা বলছি তো। লামিয়া, এসবের আগে একবার ভাবলে না আমাদের মান সম্মানের কি হবে? এখন যদি মিডিয়ায় কোনোভাবে এ কথা লিক হয় তাহলে কি হবে ভাবছো? সরি। সরি বললেই সব ঠিক হয় না। এটা ভালো ছিল যে ছেলেটা খারাপ না। খারাপ হলে আজ কি হতো কে জানে। ছেলেটাকে টাকা অফার করেছিলাম, না করে দিল। লামিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে, যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। লামিয়া এমনিতেই সবার আদরের, কান্নাটা কেউ সহ্য করতে পারছে না। লামিয়ার আম্মু বলল, সাদিয়া, লামিয়াকে নিয়ে রুমে যাও। হ্যাঁ, লামিয়া চল আমার সাথে। ওঠ, আয়। লামিয়া আর সাদিয়া চলে গেল। জাভেদ সাহেব স্ত্রীকে বলল, ছেলেটাকে ভালোভাবে সব বলেছে তো? হ্যাঁ, সব তো বলেছি, কিন্তু পরে আবার টাকার লোভে মিডিয়াকে সবকিছু না বলে ফেলে। না না, ছেলেটার টাকার লোভ থাকলে এতক্ষণে টাকা চেয়ে বসতো। টাকার লোভ নেই ছেলেটার। তেমনটি হলেই ভালো। মেয়েটাকে নিয়ে কি যে করি, উফ, টেনশন ফেলে দেয়। আচ্ছা শোনো, রাগ করো না। আর কম বয়স, শেষে হিতে বিপরীত হবে। না বুঝে করে ফেলেছে। তুমি মেয়েটার কাছে যাও, ওকে আদর করে বোঝাও, ঠিক আছে? হ্যাঁ, সে আমি দেখছি। হঠাৎ জাহিদ সাহেবের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই জাভেদ সাহেব অবাক হয়ে গেল। কথা শেষ করে ফোনটা রাখতেই স্ত্রী জিজ্ঞাসা করলো, কি গো, কি হয়েছে? এমন টেন্স দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? জাভেদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আস্তে করে বলল, মনে হয় আমাদের ভয়টা সত্যি হতে চলেছে। কিছু একটা করতে হবে। টেনশনের দরকার নাই, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি আসছি, তুমি টেনশন করো না, ওকে? জাভেদ সাহেব বেরিয়ে পড়লো। রুমে এসে সাদিয়া বলল, নে, হাত মুখ ধুয়ে নে। কি হাল করে রেখেছিস নিজের? একবার নিজেকে আয়নায় দেখেছিস? আপু, তুমিও আম্মুর মতো শুরু করলে? আমার না হয় একটু ভুল হয়েছে। আচ্ছা থাম এখন। এভাবে কেউ কান্না করে? দেখ, সবাই তোকে কত ভালোবাসে, তাই টেনশন হওয়াটা কি স্বাভাবিক না? তাই বলে আম্মু আমাকে মারলো? আমি আর কথাই বলবো না আম্মুর সাথে। পাগলি নাকি তুই? এমন পরিস্থিতিতে একটা মা কি করবে বল? তার উপর তুই একটা ছেলের বাসায়, কার মায়ের মাথা ঠিক থাকবে তখন? জানি না আপু, ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, আমিও জানি ছেলেটা ভালো, না হলে এতক্ষণে কি হতো কে জানে। রাফি আমাকে অনেক কেয়ার করেছে, মনেই হয়নি আমি বাসা থেকে বাইরে আছি। চুপ, এসব কথা একদম আম্মুর কানে যেন না যায়, না হলে মেরেই ফেলবে। এখন এসব চিন্তা মাথা থেকে ফেলে দে, ওকে? তবে আপু, তোমাকে একটা কথা বলি।
বল। কাউকে না বললে বলবো, প্রমিস করো কাউকে বলবা না। আচ্ছা প্রমিস, বল এখন। আই থিঙ্ক আই এম ইন লাভ। ওয়েট, ইয়েস, লাভ এট ফার্স্ট সাইট। কাকে? ওই যে ছেলেটা। রাফি? হুম। লামিয়া? এভাবে তাকাচ্ছ কেন? আমি কি ভালোবাসতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু এখন না। আই এম 18+ নাও, সো আমার এখানে একটা নিজস্ব মতামত আছে। উফ লামিয়া, বোন আমার, প্লিজ এখন আর কোনো ঝামেলা করিস না। এমনিতেই যে কাণ্ড ঘটিয়েছিস তাতে সামনে কি হবে বলা যাচ্ছে না। নতুন করে আর পাগলামি করিস না। পাগলামের কি আছে? ভালোবাসা কি দোষের কিছু? একদম না, কিন্তু তুই এটা ভালো করেই জানিস যে আমাদের স্ট্যাটাসের সাথে এসবের গুরুত্ব কতটা। বুঝতে পারছিস তো? তাই এখন এসব বাদ দে, আগে সব কিছু নর্মাল হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ওকে, এখন প্লিজ ঝামেলা করিস না। ওকে ঠিক আছে, তবে তোমাকে বলে রাখলাম, বিয়ে করলে আমি রাফিকেই করব। এইটাই ফাইনাল। রাফি এখনো বসে আছে, রিধি ছাদে দাঁড়িয়ে আছে, চোখে অভিমানের পানি। ভালোবাসাটা কি অপরাধ, নাকি ভালোবেসে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্টটাও বিপাক্ষিক? কেন বুঝে না উনি? আচ্ছা, লামিয়া নামে মেয়েটা কি ওনার জিএফ? কিন্তু এসব তো নেই ওনার। তবে কে এই মেয়েটা? আমার ভয় হচ্ছে কেন এত? যাকে এতদিন মনে মনে ভালোবেসেছি তাকে ভালোবাসি না বলেই হারিয়ে ফেলার ভয় হচ্ছে কেন? এর মাঝে ঘরে রিদির আম্মু আসলো হালকা নাস্তা নিয়ে। এসে দেখলো রাফি একা বসে আছে। রিদিকে না দেখে বলল, রাফি বাবা, ফাজিলটা কই? আন্টি আজকে নাকি পড়বে না সে, দৌড়ে ছাদে চলে গেল। হ্যাঁ, বুঝতে পারলাম না। হঠাৎ কান্না করে দিল, তারপর কিছু না বলে ছাদে চলে গেল। কি বলছো? কান্না করবে কেন? আমিও তো বুঝতে পারছি না। আন্টি আপনি একটু দেখুন না কি হলো। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি। রিধির আম্মু ছাদে চলে আসলো। রিধি আকাশের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে রিধির আম্মু বলল, রিদি, কে? ও আম্মু। থাক আর মুছতে হবে না। কি হয়েছে তোর? কিছু না তো, কি হবে? দেখ, আমি তোর মা, আমি বুঝতে পারছি কিছু একটা লুকোচ্ছিস। আমাকে বল। কিছু না আম্মু, কিছু না। রিধি, এমনি এমনি কান্না করা মেয়ে তুমি না, আমি জানি। মায়ের কাছে শেয়ার করলে মনটা হালকা হবে। আম্মু, আমার না অনেক ভয় লাগছে। মনে হচ্ছে আমি কিছু একটা হারাতে চলেছি। কি সেটা? ভালোবাসা। কথাটা শুনে রিধির আম্মু থমকে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। মেয়ে বড় হয়েছে, এতদিনে কখনো কোনো ছেলের সঙ্গে তো কথা বলতে দেখেনি, বা এমনটা কখনো মনেও হয়নি। হঠাৎ ভালোবাসা, আর মেয়েটার চোখে পানি বলছে ওর ভালোবাসায় কোনো খেয়ালিপনা বা আবেগ না। ভালোবাসার কষ্টটা একেবারে স্পষ্ট মেয়ের চোখে মুখে। আস্তে করে রিধির পাশে যেয়ে বলল, কতদিনের সম্পর্ক? 2 বছর। আমাকে তো কখনো জানাসনি। মায়ের কাছে লুকোনোর কি দরকার ছিল? আমিও জানতাম না যে এটাকে ভালোবাসা বলে। আমি নিজেই বুঝতে পারছি কিছুদিন। ছেলে কি? ছেলেটা? কে? ছেলেটা স্যার। রাফি? হুম। এবার রিধির আম্মু একটু মুচকি হাসলো, যেন চিন্তার ছাপটা দূর হলো। মেয়েটা আমার ভালোবাসার মানুষটা বাছাই করতে ভুল করেনি। ছেলেটাকে তো আগে থেকেই আমাদের পছন্দ। যাক, যা ভেবেছিলাম, যেটার ভয় হয়েছিল সেটা হয়নি, কিন্তু হারানোর ব্যাপারটা বুঝলাম না। রিধিকে আবার বলল, রাফিও কি তোকে? জানি না, কখনো হয়তো বোঝেইনি উনি। সবকিছু বোঝে আর আমার মনের ভাষা বোঝে না। রাফিকে বলেছিস তুই? আজকে এমনিই বলেছি কিছুটা, তবে তবে সরি, রাগ করে বলল এসব ভালো লাগে না বলে বোঝাতে থাকলো। এর মাঝে আমাকে হঠাৎ করে একটা মেয়ের নামে ডাকলো। মেয়ের নামে? হ্যাঁ, মেয়েটা হয়তো ওনার প্রেমিকা, তাই মুখ ফসকে ওনার নাম নিয়ে ফেলেছে। তুই না জেনে এইসব বিশ্বাস করে নিলি? আম্মু, আমি কি ভালোবেসে ভুল কিছু করে ফেলেছি? ভালোবাসা দোষের কিছু না, তবে সঠিক মানুষ চিনতে হয়। সবাই ভালোবাসার দাম দিতে জানে না। আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি? আমার মনে হয় না। তাহলে আমার এখন কি করা উচিত? ধৈর্য ধরা উচিত, আর নিজের মনের কথা জানানো উচিত। যদি না বলে দেয়?
ভালোবাসা কখনো ফুরায় না। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে অপর পাশের মানুষটি একদিন ঠিক ধরা দেবে। ভালোবাসায় এতটুকু ত্যাগ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।